তো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা এসটিজিটি এক্সামের জন্য ইতিহাস থেকে একটা গুরুত্বপূর্ণ পার্ট। এই পার্টে আমরা শিখতে চলেছি কি অসুখ সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো অসুখ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পর আমাদের কাছে ইউনিট 1-এর শুধুমাত্র থাকবে 3টা চ্যাপ্টার। সেই 3টা চ্যাপ্টার শেষ করলে আমরা খুব তাড়াতাড়ি ইউনিট 1 শেষ করে ফেলবো, ঠিক আছে? তো আশা করি সবাই ভিডিও প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে। আর এই ভিডিও শেষে আমি চাই সবাই ম্যাক্সিমাম 300 থেকে 400 ভিউজ যাতে থাকে। আর এই বইয়ের থেকে শেষ করে আমরা পরবর্তী আরেকটা বই থেকে সেম পড়া রিভাইজ দিব। তো আমরা অশোক পড়ার আগে আমরা কি পড়ব? আমরা বিন্দুসার পড়ব। তো বিন্দুসার অমিত্রাঘাত বা শত্রুর নিধনকারী উপাধি নিয়েছিলেন। তো আমি তোমাদেরকে বলেছিলাম গত ভিডিওতে অবশ্যই সৈনিক এবং কুনিক কে উপাধি গ্রহণ করেছিলেন আমাকে বলার জন্য, কিন্তু আমি এখনও কোনো রিপ্লাই পাইনি। তো সেই জায়গায় আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, কারণ যা পরিশ্রম করছি সেই পরিশ্রম সবগুলোই বিফল যাচ্ছে। কারণ তোমরা এখনও ওই প্রশ্নের উত্তরটাই দিতে পারছো না যে কে সৈনিক আর কে কুনিক উপাধি গ্রহণ করেছেন। খুবই সোজা কিন্তু, ঠিক আছে, খুবই সোজা। তো আশা করবো সবাই দিবে। তো এখানে দেখো বিন্দুসার অমিত্রাঘাত বা শত্রুর নিধনকারী উপাধি নিয়েছিলেন। বিন্দুসারের রাজত্বকালে প্রাদেশিক শাসনকর্তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তক্ষশিলার অধিবাসীগণ বিদ্রোহ ঘোষণা করেন, কিন্তু তার পুত্র অশোকের নিকট তক্ষশিলার আনুগত্য স্বীকার করে। সিরিয়ার সহ কিছু বিদেশি রাষ্ট্রের সঙ্গে বিন্দুসার মৈত্রী সুলভ সম্পর্ক স্থাপন করেছিলেন। বিন্দুসারের রাজত্বকালে আর তেমন কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি। যখন 273 খ্রিস্টপূর্বাব্দে বিন্দুসার যখন মৃত্যুবরণ করেন, তখন তার পুত্র অশোক মগধের সিংহাসনে বসছিলেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে অশোকের অভিষেক প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছিল প্রায় 4 বছর পরে, অর্থাৎ 269 খ্রিস্টপূর্বাব্দে। অনুমান করা হয় যে প্রথম 4 বছর অশোক গৃহযুদ্ধে লিপ্ত ছিলেন এবং শেষ পর্যন্ত তাতে জয়ী হয়ে পরে আনুষ্ঠানিকভাবে অভিষেক পর্ব সম্পূর্ণ করেছিলেন। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, ভালো করে শুনবে মনোযোগ দিয়ে। তো 1873 খ্রিস্টাব্দে জেমস প্রিন্সেপ প্রাচীনতম ভারতীয় লিপি ব্রাহ্মীতে রচিত একটি শিলালিপির পাঠোদ্ধার সমর্থন হন। এই লিপিতে দেবানাম প্রিয় বা দেবতাদের প্রিয় প্রিয়দর্শী বলে কোনো এক রাজার উল্লেখ আছে। এই রহস্যময় রাজা প্রিয়দর্শীকে ঘিরে বিতর্ক শুরু হয়। ঠিক আছে, তো 1837 খ্রিস্টাব্দে কবে? 1837 খ্রিস্টাব্দে জেমস প্রিন্সেস নামে একজনকে ঐতিহাসিক তথ্যবিদ, মনে রাখবে, ঠিক আছে, যারা ইতিহাসের কাজ করে। তো জেমস প্রিন্সেপ নামে, তো প্রাচীন লিপি ভারতীয় লিপি, ঠিক আছে, মানে প্রাচীনতম লিপি ভারতীয় লিপি, ওইখানে ব্রাহ্মীতে রচিত একটি শিলালিপি পাঠোদ্ধার করেছেন। তো এই লিপিতে দেবনাম প্রিয় বা দেবতাদের প্রিয়, আরেকটা কি আছে, প্রিয়দর্শী বলে কোনো এক রাজার কথা উল্লেখ আছে। তো এই প্রিয়দর্শীকে ঘিরে বিতর্ক শুরু হয়। 1915 খ্রিস্টাব্দে আবিষ্কৃত এক শিলালিপিতে লিপিকার নিজেকে সম্রাট সম্রাট অশোক প্রিয়দর্শী বলে উল্লেখ করেছেন। ঐতিহাসিকরা সিদ্ধান্তে এলেন যে প্রিয়দর্শী অশোকেরই দ্বিতীয় নাম। ঠিক আছে, তো প্রিয়দর্শী কার নাম? অশোকের দ্বিতীয় নাম। ওকে, তো এটা একটা অশোকের সাম্রাজ্যের সময় ছোট একটা ম্যাপ, ঠিক আছে, ভারতের ম্যাপ। তো কলিঙ্গ জয়। অশোকের রাজত্বকালে একমাত্র গুরুত্বপূর্ণ যুদ্ধ হলো কলিঙ্গ যুদ্ধ। বর্তমান উড়িষ্যার পুরী ও কটক জেলা নিয়ে প্রাচীন কলিঙ্গ রাজ্য দক্ষিণ ভারতে যাতায়াতের পথ নিয়ন্ত্রণ করত। মানে দেখো, এখন যেখানে পুরী আছে ও কটক আছে, সেখানে কোনো এক সময় কী ছিল? কলিঙ্গ নামে ওই জায়গাটা বিখ্যাত ছিল, ঠিক আছে, যার মাধ্যমে মানুষ কী করত? দক্ষিণ ভারতে যাতায়াত করত। মৌর্য সাম্রাজ্যের নিরাপত্তার প্রশ্নে কলিঙ্গ রাজ্যের এই স্বাধীন অবস্থান অশোকের কাছে কাম্য ছিল না। কলিঙ্গ জয় করার পর রাজনৈতিক ও সামরিক প্রশ্নে অশোকের কাছে
জরুরি ছিল। মানে কলিঙ্গ জয় করার পর রাজনৈতিক আর সামরিক প্রশ্নই ছিল সবচেয়ে বড় প্রশ্ন এই অশোকের কাছে। আনুমানিক 260 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ জয়ের বিরুদ্ধে সামরিক অভিযান করে অশোক রাজ্যটিকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলেন। এই যুদ্ধে বিপুল ধ্বংসলীলা দেখে অশোকের মনে অনুশোচনা হয় যে সে কী করেছিল। তো এই সময় থেকে তিনি যুদ্ধনীতিকে বর্জন করেছিলেন এবং অহিংসার প্রতীক হিসাবে বৌদ্ধ ধর্মকে গ্রহণ করেছিলেন এই কলিঙ্গ, ঠিক আছে, এই কলিঙ্গ যুদ্ধের পর থেকে, ঠিক আছে, কলিঙ্গ যুদ্ধের পর থেকে তিনি কী করেছেন, যুদ্ধ একেবারে ছেড়ে দিয়েছেন এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন এবং ধর্ম বিজয়ের উপর গুরুত্ব দেন। ভেরিকুশ এর স্থানে ধর্মকুশ অশোকের একমাত্র কাম্য হয়ে ওঠে। তো ভেরিকুশের স্থানে কি হয়, ধর্মকুশ হয় অশোকের একমাত্র কাম্য। এক কথায় কলিঙ্গ যুদ্ধ মৌর্যদের ইতিহাসে শেষ বৃহৎ যুদ্ধ। তো মৌর্যদের ইতিহাসে শেষ বৃহৎ যুদ্ধ কোনটি? কলিঙ্গ যুদ্ধ। তো আমাদের সবগুলা পড়া দরকার নেই। তো দেখো অশোকের সময়, ঠিক আছে, বা অশোকের আমলে উত্তীর্ণ শিলালিপি, স্তম্ভলিপি ইত্যাদির অবস্থান থেকে সহজে অনুমান করা যায় যে উত্তর পশ্চিম সীমান্তে অশোক সাম্রাজ্যের পরিধি সিরিয়ার অধিপতি অ্যান্টিওকাসের রাজ্য সীমা পর্যন্ত বিস্তৃত ছিল। অশোকের শিলালিপিতে বিভিন্ন স্থানীয় লিপি ব্যবহৃত হয়, যেমন গ্রিক, অ্যারামাইক, খরস্টি এবং ব্রাহ্মী লিপি। কী কী? গ্রিক, অ্যারামাইক, খরস্টি এবং ব্রাহ্মী লিপি। তো বৌদ্ধ ধর্ম প্রচার ও অশোকের ধর্ম, তো অশোকের ধর্ম কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ পার্ট অশোকের মধ্যে, ঠিক আছে। কি? অশোকের ধর্ম প্রচার আর হলো কি অশোকের ধর্ম। তো অশোকের বৌদ্ধ ধর্ম গ্রহণ, অশোক তার রাজত্বের 8ম বছরে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। গ্রন্থসমূহ দেখা যায় যে উপগুপ্ত নামে এক বৌদ্ধ ভিক্ষুকের সংস্পর্শে এসে অশোকের মনে পরিবর্তন এবং চণ্ডাশোক রূপান্তর হন ধর্মাশোকে। মানে উপগুপ্ত নামে একজন বৌদ্ধ ভিক্ষুকের সংস্পর্শে এসেই তিনি পরিবর্তন হয়ে যায়। তো সেই চণ্ডাশোক অশোক রূপান্তর হয় কি হয়? ধর্মাশোক, ঠিক আছে। অশোকের ধর্ম কী ছিল? অশোকের ধর্ম ছিল সহজ, সরল এবং ব্যবহারিক। ধর্ম কোনো জটিল দার্শনিক তথ্য নয়। ব্যক্তি জীবনে প্রতিদিন পালনের জন্য অশোক কিছু কর্তব্য এবং কর্মের নির্দেশ দিয়েছেন। মানে আমরা যাতে প্রতিনিয়ত কিছু কর্তব্য করতে পারি এবং কিছু কর্ম করতে পারি সেটা নির্দেশ দিয়েছেন। 1 নাম্বার, প্রাণী হত্যা না করা। 1 নাম্বার কি? প্রাণী হত্যা না করা, জীবিত প্রাণীর ক্ষতি না করা, পিতা মাতার প্রতি শ্রদ্ধা, বয়স্কজনের প্রতি শ্রদ্ধা, গুরুর প্রতি শ্রদ্ধা, ভৃত্য ও দাসের প্রতি উদার এবং ভদ্র আচরণ, ঠিক আছে। ভৃত্য এবং দাসের প্রতি উদার এবং ভদ্র আচরণ, অল্প ব্যয় এবং অল্প সঞ্চয়। এছাড়া 7ম স্তম্ভলিপিতে অশোক অনেক উপদেশ দিয়েছেন, যেমন নিজের ধর্মকে শ্রেষ্ঠ এবং অন্য ধর্মকে অবহেলা করা নয়। তারপর সব সম্প্রদায়ের মানুষ একত্রে বাস করে এবং পরস্পরের শাস্ত্র পড়ে বহুশ্রুত হওয়া, সকলের মঙ্গলের জন্য কাজ করা, অহিংসা পালন করা। তো খুবই গুরুত্বপূর্ণ কথা অশোক তার ধর্মের মধ্যে বলেছে। তো ধর্মের প্রকৃতি কি? ঐতিহাসিক ডক্টর আর ভান্ড ব্রকের মতে অশোকের ধর্ম হলো নিশ্চিতভাবেই বৌদ্ধ ধর্ম। অন্যদিকে রিস ডেভিসের মন্তব্য, অশোকের ধর্ম আসলে কোনো ধর্ম ছিল না। JF ফ্লিট, রাধা কুমুদ মুখার্জি, ডি কুশাম্বি, দীনেশচন্দ্র সরকার, রুমিলা থাপার প্রমুখ খ্যাতনামা ঐতিহাসিকরা সকলে মনে করেন যে অশোকের ধর্ম মোটেই নিটুল বৌদ্ধ ধর্ম নয়, কারণ আর্য সত্য, অষ্টাঙ্গিক মার্গ, তারপর কার্যকারণ সম্পর্ক, নির্বাণ সহ বৌদ্ধ ধর্মের অনেক মূল কথাই অশোকের ধর্মে অনুপস্থিত। এইসব পণ্ডিতের মধ্যে অশোকের ধর্ম ছিল বিভিন্ন নীতির সমাহার, যা পৃথিবীর সব ধর্মেই আছে, ঠিক আছে। কি? বিভিন্ন নীতির সমাহার যা পৃথিবীর সব ধর্মেই আছে। তো অশোকের ধর্ম প্রচার জন্য অশোক দুভাবে চেষ্টা করেছে, একটা ব্যক্তিগত উদ্যোগ, এটা হলো বিভিন্ন কর্মচারী ও প্রচারকদের মাধ্যমে। ব্যক্তিগত উদ্যোগ, তার রাজত্বের 10ম বৎসরে অশোক প্রচলিত বিহার যাত্রার পরিবর্তে ধর্মযাত্রা আরম্ভ করেন।
বুদ্ধ গয়া দর্শনের মধ্য দিয়ে ধর্মযাত্রা শুরু করেন। ধর্মযাত্রা উপলক্ষে তিনি যেসব স্থানে যেতেন সেখানে ব্রাহ্মণ, শ্রমণ ও বৃদ্ধদের নানা দ্রব্য দান করতেন। এইভাবে জনসাধারণের সামনাসামনি হয়ে তার মধ্যে ধর্মপ্রচার করতেন। ঠিক আছে। ধর্ম মাত্র নিয়োগ। অশোক ধর্ম মহামাত্র নামে এক শ্রেণীর কর্মচারী নিযুক্ত করেছিলেন। এদের দায়িত্ব ছিল সকল সম্প্রদায়ের শত্রুতা দূর করে সম্প্রীতি প্রতিষ্ঠা এবং অশোকের ধর্মের সারবস্তু প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করা। মানে অশোক একটা ধর্ম মহামাত্র নামে একটা শ্রেণীর কর্মচারী নিয়োগ করেছিলেন। ঠিক আছে। তো তাদের কাজ কি? তাদের কাজ হলো মানে শত্রুতা দূর করা এবং সম্প্রীতি প্রতিষ্ঠা করা এবং অশোকের ধর্মের সারবস্তুর প্রতি সকলের দৃষ্টিভঙ্গি আকর্ষণ করা। তো বহির্দেশে ধর্মপ্রচার। অশোক দাবি করেছিলেন তার রাজধানী 600 জন, মানে প্রায় 5000 মাইল বা 8000 কিমি। কি 600 যোজন মানে কি 5000 মাইল বা 8000 কিমি ব্যাসার্ধে সর্বত্র তার ধর্ম বিজয় সফল হয়েছে। ভারতের বাইরে বিভিন্ন দেশে তিনি ধর্মদূত পাঠিয়েছেন। ঐতিহ্য অনুসারে তার পুত্র মহেন্দ্র ও কন্যা সঙ্ঘমিত্রাকে সিংহলে পাঠান বৌদ্ধ ধর্মে প্রচারের জন্য। এছাড়া গ্রিক শাসিত সিরিয়া, মিশর, সাইরিন এবং গ্রিসের এপিরাস বা করিন্থ প্রভৃতি দেশেও ধর্মদূত পাঠিয়েছিলেন। অশোক দাবি করেন যে যেখানে তার ধর্মদূত যায়নি সেখানকার মানুষও তার ধর্মনীতি অনুসরণ করেছিলেন। মূল উদ্দেশ্য কি? মানে এখানে অশোক বলেছেন যেখানে আমি পারি নাই আমার মানে ভক্তবৃন্দে পাঠানোর জন্য, ওইখানে কিন্তু আমার ভক্তবৃন্দ তৈরি হয়েছে। তো মূল উদ্দেশ্য কি? ঠিক আছে, এখানে মূল উদ্দেশ্য কি? কোথায় গেল? হ্যাঁ, অশোকের ধর্ম বা অশোকের জনহিতকার কাজকর্ম তার প্রচলিত ধর্মের একটাই অংশ। সব মানুষ আমার সন্তান, এই উদার বাণীর মধ্যেই প্রজার সর্বাঙ্গীন মঙ্গল সাধনের জন্য তার পিতৃসুলভ দায়িত্বের অঙ্গীকার আছে। তো মনে রাখবে, সব মানুষ আমার সন্তান, কথা কে বলেছেন? অশোক বলেছেন। তো তিনি প্রতি বছর রাজ্য অভিষেকের দিনে তিনি বন্দীদের মুক্তি দিতেন। পথের পাশে কূপ খনন করেছেন, বৃক্ষরোপণ করেছেন, বিশ্রামাগার স্থাপন করেছেন প্রভৃতি অশোকের কর্মসূচির অনেক প্রতিবেশী দেশও অনুসরণ করেছিলেন। প্রাণী জগৎ সম্পর্কে অশোকের মমত্ববোধ গভীর তাৎপর্যপূর্ণ, কারণ পশু হত্যা নিষিদ্ধ করে তিনি ক্ষান্ত হননি। মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থা করার সাথে সাথে পশু চিকিৎসার জন্য তিনি চিকিৎসালয় স্থাপন করেন। ঠিক আছে। তো দীর্ঘ 37 বছর রাজত্ব করার পর অশোক 232 খ্রিস্টপূর্বাব্দে মৃত্যুবরণ করেন এবং কলিঙ্গ যুদ্ধ জয়লাভ সত্ত্বেও যুদ্ধনীতি থেকে চিরতরে ত্যাগ করে তিনি কীর্তিমান হয়ে আছেন। ঠিক আছে। তো এই হলো অশোকের থেকে গুরুত্বপূর্ণ টপিক। তো যদি আজকের টপিক তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে। তো তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা অবশ্যই আমাকে এই কথাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং নিশ্চয়ই আমি আবার রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, শ্রেণিক এবং কুণিক এই দুইটা উপাধি কে কে গ্রহণ করেছিলেন অবশ্যই আমাকে কিন্তু এবার এই বক্সে বা কমেন্ট বক্সে জানাবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।